এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি ক্লাস 11 চ্যাপ্টার 6 কোষ জীবনের মূল একক নিয়ে। তো আজকে আমি পার্ট 6 এ পড়াবো গলগি বডিস। তো গলগি বডি সম্পর্কে আগে তোমাদের একটা ধারণা দিই। গলগি বডি হলো একটি জটিল সাইটোপ্লাজমীয় সংগঠন যা মসৃণ সিস্টার্নি, নালিকা জালক যাকে বলা হয় নেটওয়ার্ক অফ টিবিউলস তৎসহ ভেসিকেল এবং ভ্যাকুল দ্বারা গঠিত। বিজ্ঞানী ক্যামিলো গলগি পেঁচার স্নায়ুকোষে নিউক্লিয়াসের নিকটে এদের জালিকাকারে পর্যবেক্ষণ করেন এবং গলগি বডি নামে অভিহিত করেন। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই গলগি বডি কিছুটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকতে দেখা যায়। এদের বলা হয় ডিকটিওজোম। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলগি বডির নাম হলো ডিকটিওজোম। তাহলে যদি গলগি বডি আমরা সংজ্ঞা বা ডেফিনেশনে উপনীত হই, তাহলে আমরা কি জানবো? আদর্শ কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে ক্ষরণে অংশগ্রহণকারী একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো এবং ক্ষুদ্র গহ্বরের মতো যে অঙ্গাণু পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে বা সজ্জিত থাকে তাকেই বলা হয় গলগি বডি। এবার আসছি গলগি বডির উৎপত্তি বা অরিজিন। এই গলগি বডির অরিজিন বা উৎপত্তি সম্পর্কে নানান বিজ্ঞানী নানান মতামত প্রদর্শন করেছেন। বিজ্ঞানী এশনার এবং নোভিকভ বলেছেন এই গলগি বস্তু উৎপত্তি হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়াম থেকে। 2 নম্বর, বিজ্ঞানী বুচের মতে এই গলগি বডি উৎপত্তি লাভ করেছে নিউক্লিয় পর্দার থেকে। বিজ্ঞানী ড্যানিয়েলির মতে এই গলগি বডি উৎপত্তি লাভ করেছে কোষ পর্দার থেকে। তাহলে 3 নম্বরে বিজ্ঞানী ড্যানিয়েলির মতে কোষ পর্দা বা সেল মেমব্রেনের থেকে গলগি বডি উৎপত্তি লাভ করেছে। এরপর আসছি গলগি বডির আকার এবং আয়তন। গলগি বডির আকারকে বলা হয় শেপ এবং গলগি বডির আয়তনকে বলা হয় সাইজ। তো গলগি বডির আকার নির্দিষ্ট হয় না। গলগি বডি যদি চাপটা থলির মতো হয় তাহলে এদের ব্যাস হয় 60 থেকে 70 অ্যাংস্ট্রম। গলগি বডি যদি ক্ষুদ্র গোলাকার ভেসিকেলের ন্যায় হয় তাহলে তাদের ব্যাস হবে 30 to 40 অ্যাংস্ট্রম। তাহলে তাদের ব্যাস হবে 30 to 40 অ্যাংস্ট্রম। এরপর গলগি বডি যদি বৃহৎ গহ্বরের মতো হয় তাহলে তাদের ব্যাস হবে 60 to 200 অ্যাংস্ট্রম। এই গলগি বডি যদি আবার শাখা প্রশাখা যুক্ত থলির ন্যায় হয় তাহলে তাদের ব্যাস হবে 300 থেকে 500 অ্যাংস্ট্রম।
উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই গলগি বস্তুর দৈর্ঘ্য হয় 1.3 মাইক্রোমিটার। উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলগি বস্তুর দৈর্ঘ্য হয় 1.3 মাইক্রোমিটার এবং প্রস্থ হয় 0.5 মাইক্রোমিটার। এরপর যে পয়েন্টটি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো গলগি বডির সংখ্যা বা নাম্বার। একটি কোষে গলগি বডির সংখ্যা কতটা হতে পারে? একটি কোষে গলগি বডির সংখ্যা একাধিক হতে পারে, কিন্তু প্যারামিবার প্রজাতিতে দুটি মাত্র গলগি বডি থাকে। এই প্যারামিবার প্রজাতিতে দুটি গলগি বডি থাকে। আবার যকৃৎ কোষের ক্ষেত্রে এই গলগি বডির সংখ্যা দাঁড়ায় 50টি। কিন্তু ক্ষরণ কোষে এদের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটা বেশি হয়। এরপর তোমাদের সামনে যে পয়েন্টটি আমি ডিসকাস করব সেটি হলো গলগি বডির পরাণু বা আলট্রাস্ট্রাকচার অফ গলগি বডি। গলগি বডির পরাণু গঠন জানতে হলে উদ্ভিদ এবং প্রাণী কোষের গলগি বডি কেমন তা আগে জেনে নিতে হবে। তো চলো জেনে নিই। উদ্ভিদ এবং প্রাণী কোষে অবস্থিত গলগি বডির গঠন মূলত এক। প্রতিটি গলগি বডি দেখতে অনেকটা চাকতির মতো। গলগি বডি তিন প্রকারের গঠন সমন্বয়ে গঠিত। কি কি? এক নম্বর হলো সিস্টার্নি, দুই নম্বর হলো মাইক্রোভেসিকেল, তিন নম্বর হলো ভ্যাকুওলস। এক নম্বরে আসছি সিস্টার্নি। এই সিস্টার্নিটি একক পর্দাবেষ্টিত তরল পদার্থপূর্ণ চ্যাপ্টা থলির ন্যায় একটি অংশ বিশেষ। এই সিস্টার্নিগুলি সংখ্যায় 3 থেকে 20টি হয় এবং যেগুলো সমান্তরালভাবে সুসজ্জিত থাকে। এই সিস্টার্নির আবরণী চওড়া কতটা হয়? এখানে যদি একটি সিস্টার্নি যদি আমি আলাদা করে এঁকে নিই, ও যে আবরণী, এই আবরণী চওড়ায় হয় 60 to 70 অ্যাংস্ট্রম। এর মধ্যস্থ নালিকা চওড়ায় হয় 16, মধ্যস্থ নালিকা এইটি চওড়ায় হয় 69 to 90 অ্যাংস্ট্রম। এই দুটি সিস্টার্নির মধ্যে যে মাঝের ব্যবধান থাকে সেটি 200 থেকে 300 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়। সমান্তরালভাবে বিন্যস্ত এই সিস্টার্নিগুলি অনেকটা বাঁকানো অবস্থায় অবস্থান করে, ফলে একটি দিক উত্তল, এই দিকটিকে বলা হয় উত্তল দিক, এবং অপর দিকটি হয় অবতল দিক। এই উত্তল দিকটি নিউক্লিয় পর্দার কাছাকাছি থাকে, একে বলা হয় ফর্মিং ফেস। তাহলে উত্তল দিকের আরেকটি নাম হলো ফর্মিং ফেস। এবং কোষ পর্দার দিকে অবস্থিত যে তল, যাকে বলা হয় অবতল দিক, এই অবতল দিকটিকে বলা হয় পরিণতির তল বা ম্যাচিউরিং ফেস।
এই পরিণতির তল থেকে ভেসিকেল এবং ভ্যাকুওলগুলি তৈরি হয়। 2 নম্বর হচ্ছে মাইক্রোভেসিকেল। এই সিস্টার্নের পরিধির দিকে যে ক্ষুদ্র গোলাকার চ্যাপ্টা থলির ন্যায় অঙ্গাণুগুলি পরিলক্ষিত হয় তাদেরকেই বলা হয় ভেসিকেল। এই ভেসিকেলগুলির ব্যাস কতটা হয়? 30 to 40 অ্যাংস্ট্রম। এই ভেসিকেলগুলির মধ্যে ক্ষরণ বস্তু থাকে, তাই এদের বলা হয় ক্ষরণকারী ভেসিকেল। এই ভেসিকেলগুলোকে তাহলে কি বলা হয়? ক্ষরণকারী ভেসিকেল। নাম্বার 3 হলো ভ্যাকুওলস। সিস্টার্নিগুলির প্রান্তদেশে এবং পরিণতির তলে যে বড় গোলাকার গহ্বরগুলি থাকে তাদের বলা হয় গলগিয়ান ভ্যাকুওলস। এদের ব্যাস হয় 60 to 200 অ্যাংস্ট্রম। অনেক সময় এই সিস্টার্নিগুলির প্রান্তদেশে এবং এই পরিণতির তলে কি দেখা যায়? না নালিকাকার জালক দেখা যায়, যেগুলির কি করে না সন্নিহিত দুটি সিস্টার্নির মধ্যে সংযোগ সাধন করে। একেই বলা হয় টিউবিউলস। এরপর তোমাদের জানতে হবে গলগি বস্তুর রাসায়নিক উপাদান বা কেমিক্যাল কম্পোজিশনটা কি। বস্তুর রাসায়নিক উপাদান বা কেমিক্যাল কম্পোজিশন গুলি হলো প্রোটিন এবং ফ্যাট। গলগি বস্তুর যে প্রধান রাসায়নিক উপাদান প্রোটিন এবং ফ্যাট, এই প্রোটিন থাকে 60 to 65%। এবং ফ্যাট থাকে 35 to 40%। এই গলগি বস্তুতে কোনো নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিওটাইড থাকে না। তাহলে গলগি বস্তুতে কোন দুটি রাসায়নিক উপাদান অনুপস্থিত? নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিওটাইড অনুপস্থিত বা অ্যাবসেন্ট। এই গলগি বস্তুতে বিভিন্ন ধরনের উৎসেচক পরিলক্ষিত হয়। কি কি উৎসেচক পরিলক্ষিত হয় এই গলগি বস্তুতে? যেমন থায়ামিন, পাইরোফসফেট, এটিপিএস, গ্লুকোজ 6 ফসফেট, সাইটোক্রোম 3 রিডাক্টেজ, হাইড্রোলেজেস ইত্যাদি। এরপর তোমাদের সামনে যে পয়েন্টটি ডিসকাস করব সেটি হলো গলগি বডির ক্ষরণ পদ্ধতি বা প্রসেস অফ সিক্রেশন অফ গলগি বডি। এই গলগি বডির ক্ষরণ পদ্ধতি 6টি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়। 1 নম্বর পর্যায় হলো রাইবোজোমাল পর্যায় বা রাইবোজোমাল স্টেজ। তাহলে 1 নম্বর কি হলো? রাইবোজোমাল স্টেজ। এই রাইবোজোমাল পর্যায় বা রাইবোজোমাল স্টেজে কি হয় না অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্র থেকে প্রোটিন সংশ্লেষিত হয়। তাহলে এইখান থেকে কি হয় না প্রোটিন সিনথেসিস হয়। 2 নম্বর হচ্ছে সিস্টার্নাল পর্যায় বা সিস্টার্নাল স্টেজ। এই সিস্টার্নাল পর্যায়ে কি হয় না এই সিস্টার্নাল পর্যায়ে রাইবোজোম সংশ্লেষিত প্রোটিন তরলাকারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নিতে আসে।
3 নম্বর হলো অন্তঃকোষীয় পরিবহন বা ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট। এই ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট বা অন্তঃকোষীয় পরিবহনে কি হয় না, সিস্টার্নিড থেকে ক্ষরিত পদার্থ গলগি বডির ভেসিকেলে আসে। এই গলগি বডির ভেসিকেলে আসার পরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নগুলি গলগি বডির সিস্টার্নি নালিকা এবং ভেসিকেল গুলির সঙ্গে যুক্ত হয়। যুক্ত হয়ে কি করে, এই পরিবহন ঘটাতে সাহায্য করে। কি পরিবহন না, অন্তঃকোষীয় পরিবহন। নাম্বার 4, ক্ষরিত পদার্থের ঘনীভবন, যাকে বলা হয় কনসেন্ট্রেশন অফ সিক্রেশন। নাম্বার 4 হচ্ছে কনসেন্ট্রেশন অফ সিক্রেশন, যাকে বলা হয় ক্ষরিত পদার্থের ঘনীভবন। জল বিয়োজন ঘটিয়ে ক্ষরিত পদার্থ গাঢ় হয় এবং ভেসিকেলগুলি ক্ষরিত পদার্থ সহ জাইমোজেন দানায় পরিণত হয়। তাহলে এইগুলো গাঢ় হয় এবং জাইমোজেন দানায় পরিণত হয়। তাহলে এগুলোকে কি বলা হয়, এগুলোতে যেহেতু ক্ষরণকারী বস্তু জমা হয়ে জাইমোজেন দানায় পরিণত হয়, তাহলে এই ভেসিকেল গুলোকে বলা হয় ক্ষরণকারী ভেসিকেল। নাম্বার 5 হচ্ছে অন্তঃকোষীয় সঞ্চয়, যাকে বলা হয় ইন্টারসেলুলার স্টোরেজ। এই ইন্টারসেলুলার স্টোরেজ বা আন্তঃকোষীয় সঞ্চয় পর্যায়ে কি ঘটে, ঘনীভূত এই ক্ষরিত পদার্থ ক্ষরণকারী দানায় সঞ্চিত থাকে এবং প্রয়োজন অনুসারে ক্ষরিত হয়। এটি হলো আন্তঃকোষীয় সঞ্চয় বা ইন্টারসেলুলার স্টোরেজ। 6 নম্বরে আসছি এক্সোসাইটোসিস। এই এক্সোসাইটোসিস পর্যায়ে সঞ্চিত ক্ষরিত পদার্থগুলি এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোষের বাইরে নির্গত হয়। অর্থাৎ এই ক্ষরিত দানাগুলি যখন কোষের প্লাজমা পর্দার নিকটে আসে, এই দানাগুলি প্লাজমা পর্দার সঙ্গে যুক্ত হয়ে সঞ্চিত পদার্থকে কোষের বাইরে নিক্ষেপ করে। এটি হলো এক্সোসাইটোসিস। এরপর আসছি গলগি বডির ফাংশন বা কাজ। গলগি বস্তুর প্রধান কাজগুলি হলো 1 নম্বর ক্ষরণ বা সিক্রেশন। গলগি বডি উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসিক্রেটরি পদার্থ ইত্যাদি ক্ষরণ করে। ক্ষরণকারী ভেসিকেলগুলি এই কাজের সাথে সংযুক্ত। 2 নম্বর হচ্ছে পরিবহন বা ট্রান্সপোর্ট। গলগি বডি কোষ মধ্যস্থ বিভিন্ন পদার্থ যেমন উৎসেচক, যোগকলা ধাত্র, ক্ষরিত পদার্থ ইত্যাদি পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 3, কার্বোহাইড্রেট সংশ্লেষ। সরল শর্করা থেকে কার্বোহাইড্রেট সংশ্লেষে গলগি বডি বিশেষ ভূমিকা পালন করে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে পেকটিন, মিউকোপলিস্যাকারাইড সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে। 4 নম্বর সঞ্চয় বা স্টোরেজ। গলগি বডি বিভিন্ন প্রকার খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। 5 নম্বর কোষ প্রাচীর গঠন। কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ভেসিকেলগুলি বেমের বিষুব অঞ্চলে জড়ো হয় এবং পরস্পর যুক্ত হয়ে সেল প্লেট গঠন করে।
এবং এই সেল প্লেটের দুই পাশে পেপটিক পদার্থ এবং অন্যান্য বস্তু জমা হয়ে কোষ প্রাচীর গঠন করে। নাম্বার 6, লাইসোজোম গঠন বা ফরমেশন অফ লাইসোজোম। গলগি সিস্টার্নি প্রাথমিক লাইসোজোম সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 7, অ্যাক্রোজোম গঠন। গলগি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সহায়তা করে। এবার তোমাদের সামনে গলগি বডি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডিসকাস করব। ওই গুরুত্বপূর্ণ তথ্যগুলি হলো, 1 নম্বর, গলগি বডিকে জোন অফ এক্সক্লুশন কেন বলা হয়? কারণ কোষের মধ্যে গলগি বডি যেই অঞ্চলে অবস্থান করে সেই অঞ্চলে গলগি বডির সংলগ্ন কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। সেই কারণে গলগি বডিকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। তাহলে ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। কারোর যদি কোনো কোয়ারি থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।